আসসালামু আলাইকুম। আমি এস এম রেজাউল করিম, বাসা নাটোর লালপুর। আমি দীর্ঘ সময় 1999 সাল থেকে একটানা 2018 সাল পর্যন্ত ওষুধ কোম্পানিতে একটানা চাকরি করছি। চাকরি করার পর নিজে কিছু প্র্যাকটিস করি 18 সাল থেকে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজের চর্মযৌন বিভাগের ডাক্তার বসেন ডাক্তার আজরাফ হোসেন খান, ওনার সহকারী হিসেবে ওনার সঙ্গে থাকি এবং ওনার সঙ্গে ইয়ে করি। পরবর্তী আমি কন্টিনিউ এই চিকিৎসাগুলো করি। এই চিকিৎসাকালীন করাকালীন করোনার সময় যেহেতু পেশেন্টের সঙ্গে আমাকে মিশতে হয়েছে আর নিজস্ব ফার্মেসি আছে, ওই সময় আমার করোনা অ্যাটাক করে। এমন অবস্থায় আমাকে মৃত্যুসজ্জায় মেডিকেলে নিয়ে গেছে। আমি নিশ্চিত জানি মেডিকেলে নিয়ে গেলে আমি মারা যাব। আমি খুবই অবস্থা খারাপ করোনার ওখান থেকে, ওই অবস্থা থেকে তখন মাত্র 2 জন ফিরে আসছে, কিন্তু আল্লাহ আমাকে এই 2 জনের মধ্যে একজন ফিরাই রাখছে। আমার একই সঙ্গে আমি যখন এই খুব শ্বাসকষ্ট হলো, জ্বর হলো, হঠাৎ করে জ্বর, হাত পা কাঁপে, বুঝতে পারি না, তখন একজন আমাকে বলছে একটু এক্সরে করেন তো, লাঞ্চে একটু স্পট পেলাম। সঙ্গে সঙ্গে আমি এই বগুড়ারই একজন ডাক্তার ছিলেন, ডাক্তার সাহেব মারা গেছেন, উনি কিন্তু করোনাতে মারা গেছেন, ডাক্তার জীবেশ কুমার প্রামাণিক, হয়তো অনেকের নাম শুনে থাকতে পারেন। জীবেশ স্যারকে দেখায়। আমার কোনো ডাক্তারের প্রতি বিশ্বাস নাই, দীর্ঘদিন ওষুধ কোম্পানিতে চাকরি করছি তো, যার কারণে ডাক্তারের প্রতি একটু আস্থা বিশ্বাস একটু কম, যে ডাক্তার আসলে কে সঠিক ডাক্তার এটা খুঁজে পাওয়া যায়। যখনই জীবেশ বাবুর কথা শুনছি, আমি ওনাকে স্বচক্ষে দেখছি, ভিজিট করছি, এবং ওনার এতটাই ব্যবহার ভালো যে আসলে ওনার কাছে গেলেই একজন মানুষ সুস্থ হয়। তো এই ভদ্রলোককে উনি আমার দেখা মাত্র এক্সরে দেখে বললেন কোভিড-19, এবং আমাকে বললো যে আপনি আমার কাছে অনেক রুগী নিয়ে আসছেন, আজকে আপনি রুগী, ভয় পাওয়ার কারণ নাই। আমার পরিবার থেকে এই সিমটমে 5 জনের 3 জন নাই হয়ে গেছে, তার মানে আমি কিন্তু অলরেডি ভয় পেয়ে গেছি। তারপরে ওনার ট্রিটমেন্ট আমি সঙ্গে সঙ্গে রাজশাহী পপুলারতে কিছু আমাকে টেস্ট করতে দিলেন। 17,000 টাকার টেস্ট করলাম। পরের সপ্তাহে মঙ্গলবার করে জানুনি, আমি সোমবারের দিন আবার অসুস্থ হয়ে যাই। আমার এক দুলা ভাই মারা যাওয়ার কারণে আমি টেনশন করি যে করোনাতে মারা গেলেন। উনি নাটোর কোর্টের উকিল ছিলেন। উনি মারা যাওয়ার পরে আমি ওনার ছবিটা দেখতে দেখতে হঠাৎ করে কাশি উঠে, তাৎক্ষণিকভাবে মনে হচ্ছে আমার এখনই মারা যাবো। আমার আর ডাক্তারের কাছে যাওয়ার সময় নেই। এরকম বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে গেল আমাকে, সেই সময় নেবুলাইজেশন করলো, অক্সিজেন দিয়ে রাখলো। অক্সিজেন স্যাচুরেশন এতটাই নেমে গেছিল আমার, 2 ঘন্টা অক্সিজেন স্যাচুরেশন দেওয়ার পরে মাত্র 85% আসছে। তো মহান রবের কাছে শুকরিয়া যে আমাকে তারপর বাঁচায় রাখছে। আমি তখন তো আসলে কি বলবো, 18 সালে তো আর লিভেন গ্লোবাল আসে নাই বা এই ধরনের সংবাদও পাই নাই। তো আমার আন্ডারে কাজ করতে বগুড়ারই এক ছেলে উজ্জ্বল মিয়া, উনি আমাকে প্রায় সময় বলতেন যে আমি দীর্ঘ সময় কিন্তু তারপর থেকে অসুস্থ। ডাক্তার সাহেব আমাকে প্রেসক্রিপশন করে গেলেন, উনি মারা গেছেন, আমার ওষুধ চলে, ডক্সোফালিন, রুপাটিডিন, মন্টিলুকাস, এটা হলো আমার জীবন সঙ্গী, সঙ্গে গ্যাসের ওষুধ, এটা আমাকে খেতেই হবে। তো একবেলা যদি না খাই, আমি সর্বোচ্চ ছোট বাচ্চার সঙ্গে 2 মিনিট যদি খেলা করি, আমার শারীরিক প্যালপিটেশন ধরে যায়। তারপরে আমার শরীরের অন্য অর্গানগুলোর কি অবস্থা হবে? আমি মিসেসকে ভয় করে অন্য ঘরে শুই, যে কাছে থাকলে তার আমার একটা শারীরিক চাহিদা আসতে পারে, আমি ওখানে ভিড়তে পারি না। তো উজ্জ্বলকে বলি, উজ্জ্বল এই অবস্থা, আর আমি যেহেতু চর্মজন্য ডাক্তারের কাছে থাকি, স্যারকে বলছি স্যার কি করবো? তো বলছে তোমার অন্য ওষুধ খাওয়া যাবে না, খেলে তো শ্বাসকষ্ট বাড়বে। আর সরাসরি বলে ইয়ার কি করে বলছেন তোর বিটি বোকা, মানে কব মারা যাবে, এখন তো আমাকে আর কি করতে হবে। এক পর্যায়ে উজ্জ্বলের সংঘাত পেলাম এই গত বছর। উনি আমাকে এই প্রায় সময় বলে, আমি ওর কথায় গুরুত্ব দেই না, এগুলো হয় নাকি, যেহেতু ফার্মাতে কাজ করছি আর যেহেতু ফার্মা নিয়ে থাকি। তো কৌতূহলবশত উজ্জ্বল একটা এই কোম্পানির আরেকটা প্রোডাক্ট আছে যেটা স্যার বলেন নাই, এলপর কফি নামে, এই কফিটা আমাকে হঠাৎ করে পাঠায় দেয়। একটা কফি হাফ সেজার খেতে বলে, আমি খাই না, শুধু পাওয়ার কফি লেখা, আমি তো ভয় পাচ্ছি, কিছুই লেখা নেই, আমি তো জানা শোনালো কি করে খাই। যাই হোক, এক পর্যায়ে আমি ওটা খেয়েছি। খাওয়ার পরে আমার এনার্জি লেভেলটা এতটাই ফিটনেস চলে আসছে যা কল্পনাতীত। 5 ঘন্টার মধ্যে আমি সাবেক অবস্থায় আসছি। 5 ঘন্টা কফিটাতে 5 ঘন্টার মধ্যে আমার ফিটনেস চলে আসছে, এবং আমি যথেষ্ট পরিমাণ সময় এবং আমার মিসেসকেও দিতে পারছি, যা আমি 2 বছরে দিতে পারি নাই, মাত্র 3 দিনে সেটা আমি করতে পারছি। আসলে লজ্জা নয়, জানতে হবে, জানাতে হবে, এই জন্য আমি কিন্তু আপনাদেরকে এই কথাটা বললাম। আর শ্বাসকষ্টের বিষয়ে তখন বিশ্বাস হলো যে এই ধরনের প্রোডাক্ট কাজ করে, তখন আমি বললাম উজ্জ্বল এটা কি খেলাম,
তো বলছে স্যার আমি তো বলতে পারবো না, আপনি একটু বগুড়ায় আসেন। তখন এরকম একটা সেমিনার পাই, যা আমি শুরুতেই বলছি যে আমি একটা সেমিনারে এসে আসলে এখানে ঢুকে পড়েছে, কিভাবে জড়াই বসি জানি না। তো আমার জড়ানোর উদ্দেশ্যটা ছিল এইভাবে জড়াই গেছি যে আমি তখন আসার পরে ডিটক্স সম্পর্কে জানি। আমি শুরু করলাম ডিটক্স দিয়ে শুরু করতে আমি 5 দিনের মধ্যে আমার মন্ডিলুকাস, রুপাটিনিন, ডক্সিভ্যালিন আজকে ইনশাআল্লাহ চলে গেছে 1 বছর হলে আমি 1 দিন আর কোনো ড্রাগস আমার শরীরে ঢুকায়নি। আর এখন বিশ্বাসই হয় না যে ড্রাগস মানুষের শরীরে কাজ করে, এটা আমাকে আর কেউ বিশ্বাস করাতে পারবে না। এবং আমি এখনো বড় বড় প্রফেসর লেভেলে গিয়ে কথা বলি এবং চ্যালেঞ্জ করে কথা বলি তাদেরকে। এর মধ্যে যেহেতু পেশায় আছি, নিজের আত্মবিশ্বাস হয়েছে। রিসেন্ট 2 নম্বর আপনারা কাদিরাবাদ ক্যান্টনমেন্টের নাম অনেকে শুনেছেন। ক্যান্টনমেন্ট সংলগ্ন বুয়েট ইউনিভার্সিটি হয়েছে, যেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। ওখানকার একটা পেশেন্ট হঠাৎ স্ট্রোক করে গত 2 মাস হলে। স্ট্রোক করার পরে উনি বাথরুমে স্ট্রোক করে, প্রায় 45 বছর বয়সের এক মহিলা। বাথরুম থেকে বের করে নিয়ে আসছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাৎক্ষণিকভাবে আমাদের একজন ডিস্ট্রিবিউটর ছিলেন, ওনাকে, উনি পল্লী চিকিৎসক, ওনাকে ডাকেন, ওনাকে দেখানো হয়। তো ওর বছর স্ট্রোক করছে, এটা তো আমাদের সম্ভব না। নিয়ে আসছে লোকাল একটা ক্লিনিকে, ওনারা তাৎক্ষণিকভাবে ওখানেও সম্ভব না বলে রাজশাহী মেডিকেলে রেফার করছেন। রেফার করার পরে ওই পেশেন্টকে 6 দিন ভর্তি রাখছে, কোনো রকম রেসপন্স নাই। এবং সরকারিভাবে টেস্টও করাইছে, ওনাকে 37,000 টাকা টেস্ট করাইছে বাইরে থেকে, করে কোনো রকম ইমপ্রুভমেন্ট নাই, কোনো রকম নাই। তখন ওনাকে 6 দিন ভর্তি রাখার পরে বোর্ড মিটিং বসেছে। বোর্ড মিটিং বসানোর পরে তাকে জানানো হয় যে এই রুগী বাঁচবে না, 1 মাসের প্রতি সর্বোচ্চ আয়ুষ্কাল 1 মাস, তাকে ফেরত নিয়ে যান। এত বড় তথ্য ডাক্তাররা দিবে, এত তাড়াতাড়ি তো ছেড়ে দেন, আরো 2 দিন ভর্তি রাখছেন। রাখার পরে প্রফেসর লেভেলের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রফেসররা আবার বোর্ড বসাইছেন। বোর্ড বসায় তাদেরকে সেই পেপারসগুলো, আমি দুঃখের বিষয় আমি নিয়ে আসতে পারি নাই। আমি যদি নিয়ে আসতাম আপনাদেরকে বিশ্বাস হয়তো করাই দেবো না, আমার মুখের কথা হচ্ছে পেপার দেখলে বিশ্বাস করতে হবে। তো যাক, সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। সেটা হলো ওনাকে ওখান থেকে বোর্ড মিটিং বলো 1 মাস, ওনারাও বলে দিলেন প্রফেসররা যে এটা 1 মাসের মধ্যে বাঁচবে আর বাঁচবে না। ওনার আয়ুষ্কাল 1 মাস, বাড়িতে ভালো মন্দ খাওয়া, আত্মীয় স্বজন দেখা। তো বাড়িতে অনেক লোকজন আসে। এর মধ্যে ওই যে আমাদের যে যিনি ছিলেন একজন পল্লী চিকিৎসক, ওনাকে বলছেন যে ভাই মারা তো যাবে, প্রতিদিন আপনি একটু দেখে যাবেন। তো উনি বাইতে ভাই আমাকে ফোন করলেন, এরকম একটা স্ট্রোকের রোগী, আপনার এই প্রোডাক্টগুলো নাকি কাজ করে, তো কি করবো? তা আমি বললাম চোখ বন্ধ করে, ওনারা যদি রাজি থাকেন তো মারা তো যাবো, এটা তো নিশ্চিত হয়ে গেছি। যদি 5টা দিন বেঁচে থাকি তা আমাদের এলকেআর প্লাসটা একটু খাওয়াবেন 2 বেলা করে। আল্লাহর রহমতে 5 দিন খাওয়ার পরে রোগীটা, যে রোগী লড়তে পারতো না, তাকাতে পারতো না, সে তাকাইছে এবং সঙ্গে সঙ্গে নড়াচড়া শুরু করে। 5 দিন পরে দৌড়াই আসছে ওর ভাই আবার ওষুধ নিতে। ওষুধ নিয়ে শুরু করছে, 13 দিনের দিন আল্লাহ রহম করছে, সে উঠে অন্যকে ধরে দাঁড়াইছে। 1 মাস পার হয়ে গেছে, রোগী হেঁটে বেড়াচ্ছে, আমাদেরকে ডাকে। তো সৌভাগ্য হয়েছিল আমি এবং মামুন স্যার রাজশাহীতে ছিলাম। সেদিনকে রাজশাহী থেকে মামুন স্যারকে না বলে আমি ভেতর দিয়ে রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে চলে আসি। আমি বলছি মামুন স্যার একটা ম্যাজিক দেখবেন। ওনাকে পেশেন্টকে নিয়ে যায়, সামনে আমরা ডাকলাম, উনি কাউরে ছাড়া একা হেঁটে আসতেন, আমাদের সামনে বসেন, 1 মাস পার হয়ে গেছে, দেখে আসতেন। তো বলেন, আপনারাই বলেন, এখন ওই পরিবার ডাক্তারকে বিশ্বাস করবে না, আমাদের এই প্রোডাক্টকে বিশ্বাস করবে? আসলে হায়াত মত আল্লাহর হাতে। এখন তাকে যদি বলি ভাই এই মেডিকেলে যান, ভাই ডাক্তারের কাছে যান, আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি ভাই আমাকে কাইন্ডলি আপনার ওই ডাক্তারগুলোর কাছে একটু নিয়ে যাবেন। বলছে অবশ্যই আপনি যাবেন, আমাকে সঙ্গে নেবেন, কারণ আমি এই প্রোডাক্ট সম্পর্কে আমি বলবো। তো আমি এইটুকুই বলবো। এবং এছাড়া আরো কিছু আমার কাছে চমৎকার কিছু গ্যাংগ্রিন, ডায়াবেটিক্স রোগীর যে পা কাটা লাগে, আমি প্রথম নিজে খাচ্ছিলাম, আমার নিজের খাওয়ার ওষুধ তাকে খাওয়াই সুস্থ করার পরে সে আমাদের সঙ্গে আমার প্রোডাক্ট খাওয়া শুরু করছে, আর তার পা একবারে সুস্থ হয়ে গেছে। এই এরকম একটা পেশেন্ট এবং আরো রিসেন্ট কয়েকটা পেশেন্ট আছে যেগুলো আসলে অনেক সময় লাগবে কথা বলতে, আল্লাহ তাদেরকে সুস্থ করেছে, তারা সুস্থ আছে, আমি নিজে সুস্থ আছি। তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই অন্যকে না খাওয়াই, আগে নিজে খান। যেটা স্যার বলছেন, ফারুক স্যার বারবার বলছেন, আপনি প্রয়োজনে নিজে খান, নিজে খেয়ে সুস্থ থাকেন, তারপর আবার বলেন। আমার মতো জোর করে আপনারা ওইভাবে জোরের ভাবে শব্দ করে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ, এই আশাটুকু সব সময় ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে।